আজকে শুরু করব মেডিকেল ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ 5-6 এবং আমরা কি পড়ব জিকে কোয়েশ্চেন ব্যাংক আন্তর্জাতিক। একটু দেখি আমরা নিচের কোন দেশটি অতীতে কখনো কোনো দেশের উপনিবেশ হয়নি, মানে তারা কত লাকি তোমরা বুঝতেছো। এটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া খুবই উন্নত একটা দেশ, মুসলিম কান্ট্রি, খুবই ভালো একটা দেশ যাই বলো। এবং এই দেশটা কারো কখনো আন্ডারে থাকেনি। ইন্দোনেশিয়া থেকেছে, ফিলিপাইন তো স্টিল মনে হয় স্বাধীন হতে পারেনি, থাইল্যান্ডও থেকেছে। এখানে যদি অপশন বাংলাদেশ থাকে, অবশ্যই বাংলাদেশও থেকেছে পাকিস্তানের আন্ডারে, তাহলে আমরা সব কিছু জানি। কিন্তু মালয়েশিয়া কিন্তু কারো আন্ডারে থাকে নাই। তো তোমাদের এটা মুখস্থ করতে হবে, এখানে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই, সমস্যা নেই। আমরা জাস্ট মুখস্থ করবো যে মালয়েশিয়া কারো আন্ডারে কখনোই ছিল না, ঠিক আছে। কোন বিশ্বযুদ্ধ প্রথম বন্ধ হয় কবে? আগে আমরা একটু দেখবো। বিশ্বযুদ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 পর্যন্ত এটা চলে, ঠিক আছে, এটা চলে। এবং তোমাদের এখানে ডেট কি দিচ্ছে এ দেখো, এখানে কিন্তু যে মানে আমি বলছি 1914 থেকে 1918 নভেম্বর, যেটাকে অনেকে 1919 বলে ফেলে। যাই হোক, তোমাদের এখানে অপশন আনসারও দেখো ডি হিসেবেই নিছে, 1919 হিসেবে। এটা দেখা শেষ হয় 11 নভেম্বর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে। জার্মানি আত্মসমর্পণ করে এবং এখানে অ্যান্সার দেখো 1919ই দেওয়া, যদি এখানে লিখছে 1918, আমিও 1919ই জানি, ঠিক আছে। 1919ই দাগায়ও, ঠিক আছে, এটাই দাগায়ও। আচ্ছা, নাসাউ কোন দ্বীপপুঞ্জের রাজধানী? এটা হচ্ছে বাহামা। এগুলো জাস্ট মুখস্থ করবা, এখন এত বোঝানোর সময় নেই। নাসাউ বাহামার প্রধান বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। তাহলে নাসাউ থেকে একটু মনে রাখবা যে নাসা আছে না, নাসাকে আমরা কি অনেক বাহবা দিই, তারা এত অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এত গবেষণা করে। এবং এটা এই যে বাহবা থেকে বাহামা মনে রাখবা। ফিফার বর্তমান বিশ্ব র্যাঙ্কিং শীর্ষ দল কোনটা? অবশ্যই এটা আর্জেন্টিনা। এটা আসলে ব্যাপারটা কি দেখো, তোমার 5-6 দেখা গেছে আর্জেন্টিনা তখনও র্যাঙ্ক 1 করছে, কিন্তু বর্তমানেও কিন্তু আর্জেন্টিনার র্যাঙ্কই 1, কারণ ওই যে 2024 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কি আমাদের ফেভারিট দল আর্জেন্টিনাই তো জিতছে, তাই না? ঠিক আছে, ওকে। আর একটা জিনিস জানতে হবে যে তোমার এই 26 সালে তোমার কোথায় হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি একটু বলে দিলাম 5 স্টার এটা। এবং এটা তো মানে না জানার কিছু নাই, এটা তো জানা উচিত। তোমাদের তো এমনি করতে বোঝা জানা, কারণ আমরা সবাই ফুটবল ফিফা দেখতেছি, তাই না? ফিফা ওয়ার্ল্ড কাপ দেখি, কিন্তু কোথায় হয়তো জানতে হবে 2026 সালেই, এই 2 বছর পর, 2 বছর হতো না, 1 বছর পরই হবে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকোতে। এটা কি আমরা পারবো বলো তো? ইউএসএতে হবে, ইউএসএরা যদিও খেলা তো ভালো পায় না। কানাডা, মেক্সিকো, ঠিক আছে। এর পরের যে 2030 সালের দেশটা খুবই ইন্টারেস্টিং, মরক্কো, পর্তুগাল, এরকম মনে হয়, আমি তোমাদেরকে জেনে অবশ্যই জানাবো। কিন্তু 2026 সালেটা মুখস্থ করে ফেলো, মেক্সিকো, ইউএসএ, কানাডা, ইউএমসি দিয়ে মনে রাখতে পারো, ইউএমসি, ঠিক আছে। আর এটা জানতে হবে যে আমার বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ 2027 সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে। জিম্বাবুয়েকে এমন একটা দেশ যেটা বাংলাদেশের কাছে সবসময় হারে, বুঝছো। আর জিম্বাবুয়েরই তো টেস্ট স্কোর সবচেয়ে কম, 33 রান। এগুলো তোমাদের কিছু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এবার আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা 4-5। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি বলো তো? এটা হচ্ছে সি ফাঙ্ক। আর কোনো ব্যাখ্যা কি আছে? হ্যাঁ, ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো আমরা পড়বো। তুরস্কের মুদ্রার নাম লিরা, এটাতে মনে রাখা যায় তুলি দিয়ে মনে রাখা যায়, তুলি, তুরস্ক, লিরা। সুইস ফ্রাঙ্ক, লিচেনটেনসাইনও ব্যবহার করা হয়। মার্ক জার্মানির সাবেক আর্থিক ইউনিট, মার্কেও এম আছে, জার্মানিতেও এম আছে, দুটাতেই উপরে রফালা আছে বা কি বলে রেফ আছে। আর তাহলে এই মার্ক হচ্ছে আমার জার্মানি, আর লিরা হচ্ছে আমার তুলি থেকে মনে রাখছিলাম তুরস্ক। আর এই ডলার সবাই জানো ইউএসএ, আর অনেক অনেক ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে আছে। ইউরোপিয়ান কান্ট্রিজগুলো ইউরোপিয়ান সদস্য, ওদের আবার ইউরো, ঠিক আছে। আর এই ফাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডে তোমরা সবাই যাইতে চাও, সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডে কেন যাইতে চাও? ফান হয় দেখি তো যাইতে চাও নাকি? তো এবার মনে রাখবা। আর এখানে আর কিছু নাই। জাতিসংঘ কোন ইয়ার প্রতিষ্ঠিত হয় এটা বলো তো? ওইটা হচ্ছে 1945 সালের 24 অক্টোবর। এবং আমরা জাতিসংঘের কততম সদস্য হিসেবে জাতিসংঘ যোগদান করি বলো তো? আগে আন্তর্জাতিকটা শিখো যে জাতিসংঘ প্রতিষ্ঠা বছর হচ্ছে 1945 সালের 24 অক্টোবর, ঠিক আছে, এটা আমরা জানলাম। এবং আমরা বাংলাদেশ 1974 সালে বাংলাদেশিরা 136তম দেশ হিসাবে জাতিসংঘের সদস্য পদ লাভ করি, ঠিক আছে। এবং জাতিসংঘ এই 51টা রাষ্ট্র, শুরুতে 51টা রাষ্ট্র নিয়ে মাত্র 24 অক্টোবর জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, বুঝতেছো? ওকে। সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে, এটা আসলে এখানে
মানে ওই তৎকালীন যুগে অ্যান্সার চীন হবে, কিন্তু বর্তমান যুগে অ্যান্সার কিন্তু ভারত হবে, কারণ ভারতের পপুলেশন বেশি। এখানে যদিও কোনো অ্যান্সার ট্যান্সার দিতে পারে নাই, এটা একটু বিতর্কিত প্রশ্ন হয়ে যায়। ঠিক আছে, OICর সদর দপ্তর কোথায় বলো তো? OIC, এটা ডি হবে। কেন? কারণ আই দিয়ে ইসলামিক বুঝায়, আই দিয়ে ইসলামিক বুঝায়। ইসলামিক মানে কি? সৌদি আরব, জেদ্দা হচ্ছে সৌদি আরবের একটা শহর, সৌদি আরবের একটা জায়গা। হ্যাঁ, তাহলে সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি, তাহলে অ্যান্সার তো শুধু জেদ্দাই হবে, তাই না? কুয়েত সিটি হবে না, আর একটাও হবে না। তাই এটা একটু মুখস্থ করে ফেলবা সুন্দর করে, বুঝছো? তাই এটা একটু দাগাও, খুবই ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে আসার মতো। OICর সদর দপ্তর কোথায়? জেদ্দায়। ঠিক আছে, তারপর আসো মাদার তেরেসা নিয়ে আগেও একবার প্রশ্ন আসছে, আমি আমার আগের ভিডিওতে সলভ করেছি, তোমরা একটু দেখতে পারো। মাদার তেরেসা তিনি কোথায় জন্মায়? আলবেনিয়া। আসলে আলবেনিয়া পরিবারে জন্মায়, এভাবে স্কোপজে কান্ট্রিতে জন্মগ্রহণ করে। একটু বিতর্কিত। C-130 কি? এটা একটা পরিবহন বিমান, যতদূর মনে পড়ে নাকি? হ্যাঁ, পরিবহন বিমান, পরিবহন বিমান। এখন এখান থেকে একটু জানবা যে C-130, এগুলো একটু কোশ্চেন কঠিন হয়ে যায় C-130 এভাবে বলে দিলে। ঠিক আছে, যাই হোক, 130 হারকিউলিস মার্কিন বিজ্ঞানী, বিমানকারী, এই সেই অনেক কিছু, তাই না? 40টি বিভিন্ন দেশে। তা আমাদের শুধু জানতে হবে যে C-30 হচ্ছে হারকিউলিস মার্কিন বিমানকারী প্রতিষ্ঠান। এত কিছু জানার দরকার নেই, যতটুকু মার্ক করলাম ততটুকুই। স্বাধীনতা পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? একটু বলো তো। এটা অস্ট্রেলিয়ার অধীনে ছিল সোফার। অস্ট্রেলিয়া, হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে তারা কিন্তু স্বাধীন হয়ে গেছে, পাপুয়া নিউগিনি দেশটা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির নিকট অস্ট্রেলিয়া জার্মান নিউগিনি অধিকার করে নেয়। 1975 সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে। তাহলে 75 সালে ওদের স্বাধীনতা হয়, খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ 71 সালে আমরা স্বাধীনতা পাই 16 ডিসেম্বর, আর মানে বিজয় লাভ করি। আর হচ্ছে 75 সালে নিউগিনি হচ্ছে তাদের স্বাধীনতা লাভ করে। পারবা বলো তো? পারা যাবে কিনা বলো? তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যেহেতু পাপুয়া নিউগিনি নিয়ে কোশ্চেন আসছে, অস্ট্রেলিয়া থেকে তারা হচ্ছে স্বাধীনতা লাভ করছে, এটা। আর 1975 সালে, এটাও খুব ইম্পর্টেন্ট, আর এই মুখস্থ করা খুবই খুবই ইজি। 3-4 প্রশ্ন দেখো। পৃথিবীর সবচেয়ে পুরাতন স্মৃতিস্তম্ভ সেটা হচ্ছে পিরামিড। কেন? এটা তো কমন সেন্স। বাকিগুলো তাজমহল, কুতুব মিনার, রাজা বাদশাদের আমলে, সেই দিনের কথা। আইফেল টাওয়ারতে এই দিনের কথা ভাই, তাই না? তাহলে পিরামিডই হবে অ্যান্সার। এবং পিরামিড থেকে এখানে ব্যাখ্যা একটু পড়ে রাখতে পারো, আমার মনে হয় না ইম্পর্টেন্ট। আচ্ছা, ওভাল ক্রিকেট খেলার জন্য বিখ্যাত। নেদারল্যান্ডের মুদ্রার নাম কি বলো তো? নেদারল্যান্ড মানে ইউরো নাকি? ইউরো। কেন? কারণ ওই যেটা বলতেছিলাম যে ইউরো হলো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রা, মানে যারা যারা ইউরোপিয়ান দেশসমূহ আছে তাদের একক মুদ্রা হচ্ছে ইউরো। এটা পারবা? 1 জানুয়ারি 1999 সালে ইউরো মুদ্রা চালু হয়, এটাও একটু দেখে রাখতে পারো। এবং সালটা আসলে ইম্পর্টেন্ট, 1 জানুয়ারি, আর এদিকে 1999, বুঝছো? 1 আর 9 খেলা, ডেটটা কিন্তু খুবই ইউনিক। ফিলিপাইনের মুদ্রার নাম পেসো, এটা একটু জেনে রাখতে পারো। কীভাবে জানা যায়? ফিলিপাইন লিখতো পি পরে, পেসো লিখতো পি পরে। 2003 সালে OIC সম্মেলন কোথায় হয়েছে? এটা একটু সাম্প্রতিক, এটা আমরা না পড়লেও পারি, এখানে ক্যান্সার দেওয়া নাই। অ্যান্সার এ, মালয়েশিয়া। একটু দেখে রাখতে পারি। একটু আগে আমরা দেখছি মালয়েশিয়া কারো অধীনে কখনোই উপনিবেশ হয় নাই, এখন আবার তারা OIC সম্মেলনও করতেছে। হ্যাঁ, 2003 সালে, এটা রিসেন্ট প্রশ্ন, কারণ এই মেডিকেল ভর্তি পরীক্ষা 3-4, আর এখানে ওরা বলছে যে 2003 সালে OIC সম্মেলন কোথায় হয়। রিসেন্ট প্রশ্ন। রয়টার কি? সংবাদ সংস্থা। বাজারের শহর কায়রোকে বলা হয়। সেই সাথে জেনে নিতে হবে আমাদেরকে এই জিনিসগুলো। ঠিক আছে, যে গোলাপি শহর হচ্ছে জয়পুর, ভারত। সম্মেলনের শহর জেনেভা। তাহলে এগুলো একটু মুখস্থ করো। কীভাবে মুখস্থ করবা? যে জয়পুর, ভারত। এই ভারতীয়রা কি কালারফুল না? এটা কি কেউ ডিনাই করতে পারবা কিনা? এবং কালারফুল মানে তারা হচ্ছে খুব পিঙ্ক কালার পরে। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবা যে তাদের হচ্ছে এই যে প মিলে গেছে, গোলাপির প, জয়পুরের প। সম্মেলনের শহর হচ্ছে জেনেভা। জেনেভাতে সব ম্যাক্সিমাম সদর দপ্তর, তো এখানে তো সম্মেলন হবেই। ওকে, চিরশান্তি রোম। চিরশান্তি রোম, এখানেও একটা লিখতে র পড়ে, এখানেও লিখতে র পড়ে, রোম র। পোপের শহর ভ্যাটিকান সিটি, তোমরা জানো। আলোর শহর প্যারিস, দুটাতেই র আছে, একটু খেয়াল করবা। বা প্যালিস বলে দিতে পারো, দরকার হলে প্যালিস পড়তে পারো। প্যালিসের ল, আলোর ল। উদ্যানের শহর শিকাগো, যুক্তরাষ্ট্র। উদ্যানের শহর কোনটা? শিকাগো, যুক্তরাষ্ট্র। এটা মনে রাখা যায়। উদ্যানের দ আছে, মানে ইংলিশে লিখতে ডি। আর শিকাগো গ = 3, ডি = 4। নিষিদ্ধ শহর লাসা, তিব্বত। নিষিদ্ধ শহর কোনটা বলো তো? লাসা, তিব্বত। নিষিদ্ধ শহর হচ্ছে লাসা, তিব্বত। তাহলে একটু বলবা লাসা মানে কি? লাসা দেখলে তো নেশার একটা কথা ফিল আসে না, নাকি আসে কিনা? তাহলে এই নেশার যেহেতু ফিল আসে, তাহলে এটা নিষিদ্ধ। আর নেশার ন দিয়েই তো বোঝা যায় নেশা করা নিষিদ্ধ, তাই না? ঝর্ণার শহর তাশখন্দ, উজবেকিস্তান। ঝর্ণার শহর তাশখন্দ। একটু মাথা রাখবা যে এখানে ঝরে ঝরে তাস পড়ে, এখানে ঝর্ণা বেয়ে বেয়ে ঝরে ঝরে কি পড়ে বলো তো? তোমার ঝর্ণার থেকে তাস পড়তে থাকে উজবেকিস্তানে। ঠিক আছে,
তাহলে এগুলো আমরা সব পড়ে নিলাম, এখানে কোশ্চেন আসতে পারে। এমনিতে যেটা আসছিল বাজারের শহর বলা হয় কায়রোকে, ঠিক আছে। কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। ওকে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ এটা হচ্ছে শুক্র। শুক্র নাকি বুধ? অ্যান্সার বুধ। শুক্র থাকলে শুক্র দাগাবা, এটা তো একটা কন্ট্রাডিকশন আছে। অনেকে মঙ্গল দাগা, এটা হবে না, এটা বুধ দিবা, ঠিক আছে। ব্রহ্ম দেশ বর্তমানে কী নামে পরিচিত? এটা মায়ানমার নামে পরিচিত, কারণ মায়ানমাররা বার্মা নামে পরিচিত ছিল, বার্মা থেকে ব্রহ্ম, তো এখানে আর কি পারবা। এগুলো এত কিছু লাগবে না আসলে, ঠিক আছে। 2-3 ট্রেজার আইল্যান্ড। ট্রেজার আইল্যান্ডের কার লেখা? এগুলো খুবই হার্ড, আমি বলবো। কার লেখা কি? এ নাম্বার আসছে, এটা এ থেকে। যে ট্রেজার আইল্যান্ড হচ্ছে স্টিভেনসনের লেখা, তোমার কাছে সেটাই মুখস্থ করা, মনে রাখা সহজ। ট্রেজার টি, স্টিভেনসনও ST, খুবই ক্লোজ। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটা? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এখানে সঠিক উত্তর দিয়েছে এঞ্জেল ফলস, ভেনিজুয়েলা। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত যুক্তরাষ্ট্র, কানাডায়। তো এখানে অ্যান্সার কি? নায়াগ্রা। মানে কিছু না থাকলে নায়াগ্রা দিতে হবে, মানে একটা তো দাগাইতেই হবে, মানে একটা দাগাইতে হবে বলে যদি তুমি 1 মার্ক পাইতেই চাও নায়াগ্রা দাগাবা, ঠিক আছে। আচ্ছা, এমনিতে সঠিক উত্তর কি? এঞ্জেল ফলস, কি বলতো, ভেনিজুয়েলা। এঞ্জেল ফলস, ভেনিজুয়েলা। পারবা? তাহলে এখানে আমি বলবো এই হাইলাইট অংশটা পড়ো, ইয়েলো কালার হাইলাইটটা, এই দুটো লাইন পড়ো, আর কিছু এখান থেকে পড়ার দরকার নাই। কি বলবা? যে সঠিক উত্তর হচ্ছে এঞ্জেল ফলস, ভেনিজুয়েলা। আর নায়াগ্রা জলপ্রপাত এটা হচ্ছে কানাডায় অবস্থিত, তোমরা সবাই জানো, ঠিক আছে। মেডিকেল 1-2। অর্থনীতিতে নোবেল প্রাইজ চালু হয় 1969 থেকে, ঠিক আছে। এ নাম্বার। অনেকে 1968 বলে, অপশনে যেটা থাকে, ঠিক আছে। এমনিতে আনসার 1969ই। অর্থনীতি সবচেয়ে পরে, এটা নোবেল সায়েন্টিস্ট নোবেল যোগ করে যায় নাই। নেপোলিয়ান 1815 সালে ওয়াটারলু যুদ্ধতে পরাজিত হয়, এখান থেকে কোশ্চেন আসবে, মানে এই লাইন থেকেই কোশ্চেন দিয়ে দিতে পারে যে নেপোলিয়ান কত সালে? 1815 সালে ওয়াটারলু যুদ্ধতে, কোন যুদ্ধে? ওয়াটারলু যুদ্ধতে পরাজিত হয়েছিলেন। ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বেলজিয়াম। তাহলে নেপোলিয়ান এই বেলজিয়ামদের কাছে পরাজিত হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট, এখানে প্রতিটা কথা ইম্পর্টেন্ট, যে নেপোলিয়ান কোথায় পরাজিত হয়েছিল, ওয়াটারলু কোন দেশের? ওয়াটারলু বেলজিয়ামে। এবং ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট যে ওয়াটারলুর যুদ্ধ 1815 সালের 18 জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে হয়েছিল, সংগঠিত হয়েছিল। এখন ফরাসিদের সম্রাট, ফ্রান্সের সম্রাট যিনি আছেন নেপোলিয়ান, তিনি নেপোলিয়ান বোনাপার্টে এই যুদ্ধের দুটো সম্মিলিত শক্তি ডিউক অফ ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী ও গাবার্ড এই এত কিছু লাগবে না, জাস্ট মনে রাখবা ফ্রান্স ভার্সাস বেলজিয়াম হয়েছে, বেলজিয়াম জিতছে। বেলজিয়ামের একটা জায়গার নাম ওয়াটার লু, আর এই ফ্রান্সের হয়ে যুদ্ধ করছে নেপোলিয়ান। আর 1815 সালে যুদ্ধটা হয়েছে। 2001 সালের মেডিকেল কোয়েশ্চেন, ওয়াটার পোলো খেলায় দুই দলে কতজন খেলোয়াড় থাকে? 14 জন খেলোয়াড় থাকে। অনেকে আছে এখানে ওয়াটার পোলো খেলাই ছিল না, তো একটু খেলাধুলা নিয়ে আইডিয়া থাকা লাগবে, যা বুঝতেছি। ওয়াটার পোলো খেলায় এক দলে 7 জন করে মোট 14 জন খেলোয়াড় থাকে। এক দলে 7 জন করে মোট 14 জন খেলোয়াড় থাকে। এখানে দুই দলে বলছে দেখে উত্তর হয়ে গেছে 14। এখানে যদি আরেকটা অপশনে 7 থাকতো, দেখতে হতো কীভাবে সবাই 7 দাগায়। এর মধ্যে প্রতি দলের 6 জন করে 12 জন খেলোয়াড় এবং দুই দলে 2 জন গোলরক্ষক থাকে। তাহলে এখানে একটা মানুষ থাকে গোলরক্ষক, এই গোলরক্ষককেও ধরা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো বলতে কি বুঝায় বলো তো? এগুলো বলতে কি বুঝায়? উত্তর হচ্ছে ডি, বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম। তাহলে শেয়ার বাজার থেকেও কোশ্চেন আসতেছে, তাহলে তোমরা জাস্ট একটা মনে রাখবা নাসডাক, এটা বেশি ইম্পর্টেন্ট। এই নাসডাকটা একটু মনে রাখবা, বাকিগুলোও দেখে রাখবা, যেহেতু কোশ্চেন হুবহু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা কি? হ্যাংস্যাং। হ্যাংস্যাং মানে কি? মোবাইল হ্যাং হয়ে গেলে কি আমরা গাইতে থাকি না? হ্যাংস্যাং, ঠিক আছে। আচ্ছা, নিক্কেই, FTSE। আচ্ছা, তারপর আসো। আচ্ছা, তাহলে আমাদের এখানেই কোশ্চেন ব্যাংক শেষ, যেহেতু আমরা 2000 সালেই চলে আসছি, আর নিচে দেওয়ার দরকার নেই। তো তোমরা সবাই পারবা, আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে। সবাই পারবা। আমার 14 মিনিট হয়েছে ক্লাসে, আমি এটা একটু এইগুলো একটু দেখাই দিই। সাধারণ জ্ঞান 2024-এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো তো পড়তে হবে। আন্তর্জাতিক প্যারিস অলিম্পিক 2024-এ মোট কতটি দল অংশগ্রহণ করে? 206টি, ঠিক আছে। তাহলে 2024-এ মোট কতটি দল অংশগ্রহণ করে প্যারিস অলিম্পিকে? এই প্যারিস অলিম্পিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিস অলিম্পিকে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং তার নামে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। শুনে একটু, যে প্যারিস অলিম্পিকে 2024 সালে মোট কতটি দল অংশগ্রহণ করে? 206টি, ঠিক আছে। তাহলে এখন আমার কথা হচ্ছে, পৃথিবীতে কিন্তু দেশি তোমার
এখানে 206টি দল বলতে আসলে দেশকেই মিন করে, বিভিন্ন দেশ থেকে এসে পার্টিসিপেট করে। প্যারিস অলিম্পিক আসলে অনেক বড়। প্যারিস অলিম্পিক আসলে কি অলিম্পিক গেম, যেটা এবার প্যারিসে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এখন এখান থেকে আমার কিছু জানতে হবে, এবার অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আসলে খেয়াল করো একটু তোমরা দেখে থাকবা, যে এই অলিম্পিকে একটা মূলনীতি ধরে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই মূলনীতিটা দিয়েছে সেটা হচ্ছে 30। এই 30 কি? 30 হচ্ছে, খেয়াল করো, 3 কার্বন এমিশন, 3 পভার্টি, 3 পভার্টি, 3 আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। তাহলে 0 বেকারত্ব, 0 দারিদ্র, 0 নিট কার্বন এমিশন বা কার্বন নিঃসরণ। তাহলে এই 2024 সালে প্যারিস অলিম্পিকের এটা কি একটা মেইন জিস্ট বা মূল বার্তা হিসেবে তারা গ্রহণ করেছে। প্যারিসে ইএসএস 2024 সালে এবং সালিদ নামে 2টি প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবসার আদর্শ সবচেয়ে বেশি টেকসই অলিম্পিক, একটু খেয়াল করতে হবে, সবচেয়ে বেশি টেকসই অলিম্পিক গেমসে পরিণত করার। এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই 30কে আদর্শ হিসেবে নেওয়া হয়েছে, যা আমাদের জন্য গর্বের চার, মানে কী হতে পারে, যে প্যারিস অলিম্পিক যেখানে 206টা দেশের মতো বা দল অংশগ্রহণ করেছে, সেখানে বাংলাদেশের একজন ব্যক্তিত্বের আদর্শ নেওয়া হচ্ছে, এবং এটা আমাদের জন্য যেমন গর্বের, ঠিক পড়ার মেডিকেলের জন্য আন্তর্জাতিক থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্সও কিন্তু দেওয়া যায়। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকের সাথে অনেক রিলেটেড, সো এবার আন্তর্জাতিক এজন্যই বুঝেই দেওয়া হয়েছে আসলে মেডিকেলে, ঠিক আছে। যাই হোক, এবার আর কি হতে পারে, এই 3 তত্ত্ব আমরা বুঝতে পারলাম। এবার আরেকটু কথা বলবো, আরেকটু তোমাদেরকে ডিস্টার্ব করবো, সেটা হচ্ছে অলিম্পিক টাইম বুঝলাম, প্যারিস অলিম্পিক হয় 2024 সালে হলো, 2016 সালেও তো অলিম্পিক হয়েছে, সেটা হচ্ছে রিও অলিম্পিক। রিও অলিম্পিকে মশাল বহন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা মানে কি 2016 সালে রিও অলিম্পিকের, একটু বলে দিই, রিও অলিম্পিক, হ্যাঁ, এই রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ ধাপে মশাল বহন করেছেন একদম, মানে এন্ডিং সেরেমনিতে ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে 2024 আর 2016 সালে কী বললাম তোমরা থেকে সব জেনে গেলা, এবং 2টা অলিম্পিক নিয়ে তার জীবনের যে কাহিনী, প্যারিস অলিম্পিক এবং রিও অলিম্পিক, সেটাও তোমরা জেনে গেলা, ঠিক আছে। এই 2টা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কত পার্সেন্ট বলবো? 99.99%, ঠিক আছে। ওকে, তাহলে এই যে প্যারিস অলিম্পিকের আরেকটা কোয়েশ্চেন, যে সর্বকনিষ্ঠ স্বর্ণপদক বিজয়ীকে? সর্বকনিষ্ঠ স্বর্ণপদক বিজয়ী হচ্ছে ঝোং হাও হাও। এই ঝোং হাও হাও একটু মনে রাখবা, সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোটো বাচ্চা স্বর্ণপদক বিজয়ীকে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো চলে আসবে, ঠিক আছে। অনেক মনে হচ্ছে একটু বেশি দূরে চলে গেছে আন্তর্জাতিক বলতে গেলে, না, আসলে প্যারিস অলিম্পিকের পুরোটা রিলেটেড কথা আমাদেরকে জানতে হবে, কারণ আমি ওদের রিজনটা এক্সপ্লেন করছি। প্রথমটা 206 আর এখানে ঝোং হাও হাও, ঠিক আছে, যে এইচ দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে। ওকে, 2019 সালে এশিয়া কাপ ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট কে হয়? ইকবাল হোসেন, ঠিক আছে। তাহলে এটা খুবই ইজি, একটু মনে রাখবা। 2019 সালে এশিয়া কাপ ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট, এবার 2000 কী বলবো, এশিয়া কাপে 2024 যে হয়ে গেল ছেলেদের ম্যাচ, সেটা হচ্ছে অনূর্ধ্ব 19, তারা কিন্তু এশিয়া কাপ কিন্তু বাংলাদেশ এবার জিতেছে। তোমরা পেপার বলে দেখতে পারবো যে ছেলেদের যে উৎসব, সেটা এর আগে আমাদের ফুটবলে মেয়েরা জিতলো সাফ, এবার এশিয়া কাপ জিতলো ছেলেরা। তাহলে দেখো খেলাধুলা কিন্তু এবার 2024-এ তুঙ্গে ছিল আমাদের বাংলাদেশ, ঠিক আছে। তাহলে এটা আমাদের জানতে হবে, এবং ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছে? ইকবাল হোসেন। একটু 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 কষ্ট করে পড়বা। সাফ অনূর্ধ্ব, দেখো বলতে না বলতে চলে আসছে, সাফ অনূর্ধ্ব নারী ফুটবল 2024 সালের সেরা খেলোয়াড়কে, এর চেয়ে ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না, একটু খেয়াল করবা। সাফ অনূর্ধ্ব 16 নারী ফুটবলের নির্বাচিত সেরা খেলোয়াড়, কথা হচ্ছে এটা অনূর্ধ্ব 16। তোমরা যারা ঋতুপর্ণা চাকমা ধরেই রাখছো, ঋতুপর্ণা চাকমা হতো যদি আমার এখানে 16 কথাটা না থাকতো, মনে করো আমি 16টা কেটে দিছি, হ্যাঁ, দেখা যাচ্ছে না, তখন অ্যান্সার হয়তো ঋতুপর্ণা, কিন্তু এখন এখানে 16 দিয়ে দিছে, মানে হচ্ছে ছোটো বাচ্চাদের, মানে একদম আন্ডার 16 যারা খেলে, নির্বাচিত সেরা খেলোয়াড়কে, সেটা হচ্ছে সুরভি আকন্দ প্রীতি। এটি নামটা একটু ইম্পর্টেন্ট, নামটা একটু বেশি ইম্পর্টেন্ট, সুরভি আকন্দ প্রীতি। কিন্তু তোমাদের মেইনলি যে সাফ অনূর্ধ্ব নারী ফুটবল, অনূর্ধ্ব না, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন সেরা খেলোয়াড়কে, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, আর সেরা গোলরক্ষক বা গোলকিপারকে বলতো, সেটা হচ্ছে রূপনা চাকমা। এই প্যাচ লাগানো যাবে না, ঠিক আছে। যারা তোমরা খেলাধুলা দেখো, যেমন আমি ফুটবল খেলা সব প্রত্যেকটা ম্যাচই দেখছি, তো আমি ওদের সবাইকেই চিনি, তো এখানে আমার প্যাচ লাগার কোনো কারণই আমি দেখি না, কারণ রূপনা চাকমা সবসময় গোলকিপার, আর ঋতুপর্ণা সবসময়ই খেলোয়াড়, ভালো খেলোয়াড়, একদম টপ ক্লাস খেলোয়াড়। আগের 2টা যে হলো ম্যাচ হলো, যে ওখানে বাংলাদেশ তো পরপর টানা সেরা খেলোয়াড়ের খেতাব পেল। এর আগের বার সেরা খেলোয়াড় হয়েছিল ক্যাপ্টেন সাবিনা খাতুন। তো তোমাদের প্রতিটা জিনিস আসলে ইম্পর্টেন্ট। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে মোট অংশগ্রহণকারী দল 6টি, এটা একটু মনে রাখবা, 6টি। এখানে আবার অনূর্ধ্ব 20-এ চলে গেছে, এটা মনে হয় প্রবাবলি ছেলেদের, ঠিক আছে। আচ্ছা, তো এই প্রতিটা জিনিস একটু খেয়াল রাখবা। এখানে 6টি, এখানে ছিল 206টি, খেয়াল করবা। নারী T20 বিশ্বকাপে দেশের আয়োজক, খুবই খুবই বড়। এই প্রশ্নটা আসলে 5 স্টার। কেন আমি বলি, এখানে একটা বিতর্ক আছে,
কথা হচ্ছিল যে নারী টি-20 এবার বিশ্বকাপ 2024 সালে বাংলাদেশই তোমার আয়োজক করবে, বাংলাদেশেই খেলাটা হবে। কিন্তু দেশের যে অবস্থা হলো এরপর আমাদের এই জুলাই বিপ্লবের পর কিন্তু দেশের অবস্থা একটু হলেও নড়বড়ে হয়ে গেছে, বিভিন্ন দেশ ভাঙাচোরা হয়েছে। তাই একটা বাইরের এতগুলো দেশের দলকে ডাকা যায় না, যার জন্য ইউএই এই কি বলে এই দায়িত্বটা গ্রহণ করে। ইউনাইটেড আরব আমিরাত তারা হচ্ছে বলে যে আমরা বাংলাদেশের পক্ষ হয়ে এই টি-20টা আয়োজন করতে চাই। তার মানে বাংলাদেশই কিন্তু আয়োজক দেশ। এটা কিন্তু অনেকে ভুল করবে, দেখবে যে ইউএই ছিল আয়োজন করছে, তা কিন্তু আয়োজক দেশ আমাদের দেশই বাংলাদেশ ছিল। এবং আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু ছিলেন সেখানে, ঠিক আছে, এই ইউএইতে তিনি কিন্তু গিয়েছিলেন। কিন্তু কেন? কারণ বাংলাদেশে তো আয়োজক, বাংলাদেশ থেকে ক্রীড়া উপদেষ্টা অবশ্যই যাবে, ঠিক আছে। এবার টি-20 বিশ্বকাপ আইসিসি মেন্স পুরুষ বাংলাদেশি সর্বোচ্চ হিসেবে রান সংগ্রহ তৌহিদ হৃদয়। একটু মনে রাখতে হবে যে বাংলাদেশের টি-20 পুরুষে বাংলাদেশি সর্বোচ্চ রান সংগ্রহকারীকে তৌহিদ হৃদয়। এটা কিন্তু একটু আগে যে ইকবাল হোসেন ছিল প্যাচ লাগানো যাবে না। এটা হচ্ছে পুরুষদের টি-20 বিশ্বকাপ, আর এইটা হচ্ছে এশিয়া কাপ 19 একদম ছোটো বাচ্চাদের ইকবাল হোসেন, ঠিক আছে। আচ্ছা, উচ্চতম হ্রদের নাম দেখো, আমরা বাংলাদেশের হ্রদ শিখছি কী ছিল বলতো? হাকালুকি হ্রদ, তাই না? কিন্তু এখানে হচ্ছে টিটিকাকা, টিকটিকি বলে ফেলো না, টিটিকাকা, টিকটিকি দিয়েও মনে রাখতে পারো, ঠিক আছে। উচ্চতম হ্রদ খুবই খুবই ইম্পর্টেন্ট। উচ্চতার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা আমরা সবাই জানি হিমালয়। তো হিমালয় হচ্ছে একটা পর্বতমালা। ইউরোপের কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেন। দেখছো, ইউক্রেন এই রুটির ঝুড়িটাকে এত মারপিট করতেছে রাশিয়া। আর বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় নওগাঁকে। আমি শিওর না, একটু তোমরা দেখবা, কিন্তু এখন আপাতত শিখো ইউক্রেন, ঠিক আছে। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক। আবার আসো, ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? 47তম, তাই না? এর আগে 45তম তিনি ছিলেন, পরে 46 আসে জো বাইডেন, এরপর 47 রিসেন্ট 2024 সালে 312টি ইলেকটোরাল ভোট পেয়ে 47th প্রেসিডেন্ট হন তোমার ডোনাল্ড ট্রাম্প। খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার আমার মনে হয় কামালা, যিনি ট্রাম্পের সাথে অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে গেলেন, সে তোমার কিন্তু জানা উচিত, একটু দেখে নিবা। আর এখানে কি ইলেকট্রন 212টি, ঠিক আছে, একটু পড়বা। COP29 এইবার আমার মনে হয় এই কোশ্চেনটা দিয়ে দিবে, এতটাই গুরুত্ব রাখে, ঠিক আছে। যে সভাপতিত্ব করেন কি? আজারবাইজান করে। COP29 কি বলো? COP29 আজারবাইজান করে। এবং COP26 কোথায় হয়? গ্লাসগোতে হয়, স্কটল্যান্ডের গ্লাসগোতে হয়, ঠিক আছে। অনেক কথা বলতেছি, একটু মাথার মধ্যে প্রসেস করো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে COP29 সম্মেলনের সভাপতিত্ব করেন কে? আজারবাইজান করেন ইলহাম অলিয়েভ হচ্ছে মানুষটার নাম। আজারবাইজানের যিনি দায়িত্বে ছিলেন COP29 নাম হচ্ছে ইলহাম অলিয়েভ। COP30 কোথায় হবে? ব্রাজিলে। যারা ব্রাজিল ফ্যান আছো ওদের কিন্তু মুখস্থ হয়ে গেছে। আর যারা আর্জেন্টিনা ফ্যান আছি তারা মনে রাখবো কি, যে আর্জেন্টিনার বিপক্ষে যে তারা হচ্ছে সম্মেলন করবে COP30-তে, ঠিক আছে। তাহলে COP29 ডান। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করেছেন, এবং COP30-তে ইনশাল্লাহ তিনি করবেন, এবং এই যে ব্রাজিলে হবে সেটা, ঠিক আছে, একটু মনে রাখবা। 7 অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েলে যে গেরিলা হামলা চালায় তা কি? অপারেশন আল আকসা ফ্লাড। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা পড়েছি। আমি মনে হয় তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটা দিইনি, বাট আমি ইনশাল্লাহ কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাকে পড়াই দিব। 7 অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েলে যে গেরিলা হামলা চালায় তার নাম কি? সেটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড, ঠিক আছে। অপারেশন আল আকসা ফ্লাড। বলো তো তোমরা পারবা কি না? এটা কিন্তু সবারই পারা উচিত কম বেশি, ঠিক আছে। 7 অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েলে যে গেরিলা হামলা চালায় তার নাম কি? আল আকসা ফ্লাড। তার মানে খেয়াল করো, ইসরায়েলে চালাইছে কোথায়? হামাসে। হামাস কোথায়? ফিলিস্তিনের একটা শহরের নাম। হামাসে হামলা হয়েছে, মনে রাখা যায় ইজিলি। এবং 7 অক্টোবর 2023 সালে অপারেশন আল আকসা ফ্লাড। ওকে, ফিলিস্তিনে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব তোলেন কে? সংযুক্ত আরব আমিরাত। খেয়াল করো, ফিলিস্তিন কিন্তু এখনো জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারেনি, কারণ ফিলিস্তিন তো স্বাধীনই হয় নাই। আর ফিলিস্তিনরা তাদের এই স্বাধীনতার জন্যই এত কষ্ট করতেছে, এত যুদ্ধের শিকার, মারপিটের শিকার হচ্ছে। এবং ফিলিস্তিন একটা খাঁটি মুসলিম কান্ট্রি, আরব আমিরাত যে মুসলিম কান্ট্রি আমরা সবাই জানি। তো একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইকেই সহায়তা করবে, এরকমই তো। সেটাই তো, এটা মনে রাখা খুবই ইজি। ব্রিক্সের বর্তমান সদস্য কত? 13 জন। এটাও ইম্পর্টেন্ট। যত সংস্থা আছে চোখ বন্ধ করে পড়তে হবে, কিছু করার উপায় নাই। 2024 সালে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলন কততম? 16তম। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই সংস্থা রিলেটেড কথাবার্তা। তার মানে 2024 সালে রাশিয়ায় কিন্তু আমার এই ব্রিক্সের সম্মেলনটা হয়েছে, এবং এটা কিন্তু 16তম ছিল। 2024 সালে শিক্ষাক্ষেত্রে নোবেল বিজয়ী, তোমাদেরকে এটা আমি আগের ক্লাসে বুঝাইছি, রাফকুন আর এমব্রেস, ঠিক আছে। রাফকুন আমি বলছিলাম রাকুন দিয়ে মনে রাখবা, আর এমব্রেস দিয়ে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে 2 জন পাইছে নোবেল প্রাইজ, ঠিক আছে। কেমিস্ট্রিতে পাইছে 3 জন, অর্থনীতিতে পাইছে 3 জন,
তারপর তোমাদের ফিজিক্সে পাইছে 2 জন, সাহিত্যে একজন আর কি শান্তিতে একজন, শান্তিতে মনে হয় একজন। ঠিক আছে, তাহলে এগুলো আমি তোমাদেরকে নিয়ে এগুলো নিয়ে আমি কথা বলছি। আচ্ছা, তারপর আসো আর কি, এইচপিভি এর টিকা তৈরি করে কোন দেশের বিজ্ঞানীরা? চীন, একটু মনে রাখবা, চীনরা তৈরি করে এইচপিভি। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক, দেখো 2024 সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ইস্তেহার কি ছিল? প্রজেক্ট 225। ইস্তেহার মানে যে তিনি নির্বাচনে জিতলে কি কি করবে, এটা একটা ইস্তেহার দেয়। তার ইস্তেহারে যেটা দেখে তিনি বলছেন সেটা হচ্ছে প্রজেক্ট 225। খুবই ইজি, মানে 2025 সালে তার প্রজেক্ট একদম ইজি। 19তম নাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ইতালিতে হয়। একটু মনে রাখবা, 19তম নাম সম্মেলন কোথায় হয়? নন অ্যালাইন মুভমেন্ট, জোট নিরপেক্ষ অ্যাসোসিয়েশন বা মুভমেন্ট, সেটা হচ্ছে তোমার ইতালিতে হয়। সৌরজগতের নিকটতম নক্ষত্র, এটা পরীক্ষা আসার চান্স বেশি, প্রক্সিমা সেন্টোরাই। প্রক্সিমা মানে কি? প্রক্সিমা মানে নিকট, প্রক্সিমা শব্দটার অর্থই নিকট, সেন্টোরাই মানে সেন্টার, আর এটা সৌরজগৎ, তো সেন্টারের কাছাকাছি প্রক্সিমাতে যে তার নাম অনুসারী হয়ে গেছে। ঠিক আছে, একদম ইজি। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা, ইসরায়েল ও পিএলও পরস্পর স্বীকৃতি দেয় কোন চুক্তির মাধ্যমে? অসলো চুক্তির মাধ্যমে। এটা মনে করো পরীক্ষা আসছিল, তোমাদেরকে একবার অসলো নিয়ে পড়াইছিলাম না, আমার ইউটিউবে ভিডিও দেখতে পারো, প্রশ্ন ব্যাংকেই ছিল অসলো। ঠিক আছে, আচ্ছা, তিয়ান আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত? বেইজিং চীনে অবস্থিত। তাহলে তিয়ান আনমেন স্কোয়ার জাস্ট মনে রাখবা, তিয়ান আনমেন। একটু খেয়াল রাখবা, এখানেও ন আছে, এখানেও চীনেও ন আছে, তাহলে কনফিউশনের কিছু নাই, জাস্ট পড়লেই পারবা। সবচেয়ে বেশি আগ্নেয়গিরি কোথায়? জাপানে। খুবই ইম্পর্টেন্ট, আমাদের দেশের সবচেয়ে পূর্বতে এখানে অবস্থিত জাপান, এশিয়ারই একটা দেশ, খুবই উন্নত দেশ, আমাদেরকে সবচেয়ে বেশি আর্থিক সহায়তা দেয় যেই দেশটা। কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের বিরতি হয়? বলতো প্যারিস শান্তি সম্মেলন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান হচ্ছে আত্মসমর্পণ করে এই প্যারিস শান্তি সম্মেলনে। ঠিক আছে, তোদেরকে অনেক কিছু বলতেছি, তোমরা একটু মনে রাখবা কষ্ট করে। প্যারিস শান্তি সম্মেলন। কোন সম্মেলনে 5টি স্থায়ী সদস্যকে ভেটো প্রদান করা হয়? এই দেখো, ইয়ালটা সম্মেলন, 5টি স্থায়ী সদস্য, তোমরা আমাকে বলতে পারবো, আমি কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম। সেটা হচ্ছে ইউএসএ, রাশিয়া, চিফ গেস্ট দিয়ে মনে রাখতে বলছিলাম যে ফ্রান্স আর চায়না, আর একটা হচ্ছে ইউকে। তাহলে এই 5টা দেশ যে ভেটো দিতে পারবে, মনে করো রাশিয়া বললো, রাশিয়া কিন্তু ভেটো দিছিল যে কি হচ্ছে বাংলাদেশের সাথে, এগুলা পাকিস্তানিরা কি শুরু করছে, তুরন্ত ভেটো দিছিল। রাশিয়া ভেটো দিলে ইউএসএ থাকে নিশ্চুপ, ইউএসএ আসলেই নিশ্চুপ ছিল, চায়নাও নিশ্চুপ ছিল আমাদের যুদ্ধে, তারা কোনো কথাই বলে নাই। ওয়ান ডে ক্রিকেটের সর্বনিম্ন দলীয় স্কোর জিম্বাবুয়ে 35 রান, আমি তোমাদেরকে মনে হয় বলতেছিলাম 33 রান, এটা আসলে 35 রান হবে। জিম্বাবুয়ে, আমি তো বললামই, এমনই একটা দেশ, বাংলাদেশ সবসময় পারে, তাহলে সবসময় জিম্বাবুয়ের সাথে জিতে, খুবই গর্বের আমাদের জন্য, তাই না? তো এই ওয়ান ডে ওডিআইয়ে বাংলাদেশ কিন্তু জিম্বাবুয়েকে হারায়, আর এই ওডিআইয়ে সর্বনিম্ন দলীয় স্কোর করে কিন্তু জিম্বাবুয়ে, তাহলে বুঝতেছে ওরা কেমন খেলোয়াড়। আচ্ছা, G0 ফোরাম তৈরি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, একদমই সাম্প্রতিক, তোমাদের এটা একদম পড়ে ফেলতে হবে, এখানে কোনো বলার কিছু নাই। G0 ফোরাম গঠিত হয় 13 নভেম্বর 2024 সালে, এটা একটু মুখস্থ করবা। আচ্ছা, সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন ঘটে কোথায়? তোমরা এখন জানো, রিসেন্ট সিরিয়া কান্ট্রিতে বাংলাদেশের মতো একটা ঘটনা ঘটছে, সেখানে ওদের নাগরিকরা বিক্ষোভ করছে। বাশার আল আসাদ, ওদের যে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যাই বলো, এই বাশার আল আসাদ সরকারের পতন ঘটাইতে, বাশার আল আসাদ আসলে খুবই অত্যাচারী। ঠিক আছে, ওদের ওখানে একটা এসএচ গোষ্ঠী, বিরোধী দলীয়, তারা হচ্ছে এই কাজটা করতে পারছে, ওখানে কোনো ছাত্র দল ছিল না, ওদের বিরোধী দলীয় করছে, এবং বাশার আল আসাদকে যে পতন ঘটাইছে সেটা হচ্ছে 8ই ডিসেম্বর 2024। মজার ব্যাপার হচ্ছে 8ই অগাস্ট 2024-এ হাসিনা 5 অগাস্ট পালায় যাওয়ার পরে এই 2024-এ 8 অগাস্ট কিন্তু আমাদের নতুন উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তার পদ গ্রহণ করেছে 8 অগাস্ট 2024 সালে। আর এখানে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটে কিন্তু 8 ডিসেম্বর 2024-এ। আলেপ্পো শহরটি কোন দেশের? সিরিয়া, তাহলে এটাও লাগবে। আলেপ্পো শহরটি কোথায়? আলেপ্পো হচ্ছে সিরিয়ায়, তাহলে বাশার আল আসাদ, এই আল থেকে মনে রাখবা আলেপ্পো। ঠিক আছে, বাশার আল আসাদ সিরিয়ার, আর আল থেকে আলেপ্পো, সেটাও সিরিয়া। আচ্ছা, সিয়াচেন হিমবাহ কোন 2 দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান, খুবই ইম্পর্টেন্ট, খুবই আমাদের ক্লোজ। এটা যদি পুরো পৃথিবীর ম্যাপ হয়, বাংলাদেশ এখানে, ভারত এখানে, পাকিস্তান এখানে, তাই না? তোমরা মনে দেখতে পাচ্ছ না? খেয়াল করো, এখন দেখতে পারবা যে এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তাহলে এখানে এই ভারত পাকিস্তানের মাঝখানে সিয়াচেন হিমবাহ কিন্তু রয়েছে। কোথায়? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত, সেটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট। একটু কষ্ট করে মনে রাখবা, এগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে আমি জানি, যাই হোক। কোথায়, কোন দেশে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত বলো তো? ফ্রাঙ্কফুর্ট। পারবা না? ফ্রাঙ্কফুর্টটা একদম সবাই পারবা। ওকে, ঠিক আছে। বৈশ্বিক শান্তি চুক্তি 2023 সালে অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের নাম
কি আইসল্যান্ড, আইসল্যান্ডে সব আইসে বরফে গেছে, এখানে সব শান্তি আর শান্তি। ঠিক আছে, পারবা বলো তো? বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের নাম কি? কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? তিউনিশিয়া। আরব বসন্তের সূচনা তিউনিশিয়া। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? চীন থেকে। চীনের ন, নেকড়ের ন, আর কি বলবো। কোন দেশটি এশিয়ান জোটভুক্ত নয়? হংকং। তাহলে এশিয়াতে হংকং নেই। হংকং কি আসলে থাইল্যান্ডের রাজধানী। আকাবা সমুদ্র বন্দর। আকাবা কি? আকাবাকা চলে যায় কে? সমুদ্রই তো চলে যায়। হ্যাঁ, মনে রাখবা। মির কোন দেশের মহাকাশ স্টেশন? রাশিয়া। রাশিয়া থেকে মনে রাখবা। তারপর হচ্ছে অ্যাজটেক। অ্যাজটেক সভ্যতা কোন কোন কৃষিকে কেন্দ্র করে ঘুরছে? আচ্ছা, মেক্সিকো। এটাতে মনে রাখা ইজি, দুটাতেই ক আছে, লাস্টে দুটাতেই ক আছে। ঠিক আছে। সিরিয়ার রাজধানী হলো দামাস্কাস, খুবই ইম্পর্টেন্ট, একদম রিসেন্ট সাম্প্রতিক আন্তর্জাতিক 2024। সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস, আর আলেপ্পো হচ্ছে সিরিয়ার একটা শহর। ঠিক আছে। মাচু পিচ্চু কোথায় অবস্থিত? পেরুতে অবস্থিত। এমপি মনে রাখতে বলবো। 9 আগস্ট নাগাসাকিতে যে পারমাণবিক বোমা বিক্ষেপ করা হয়েছে তার নাম কি? ফ্যাটম্যান। এই যে 9 আগস্ট নাগাসাকিতে যে পারমাণবিক বোমা, এটা আসলে কি? এটা তো অনেক আগের কথা। নাগাসাকিতে যে পারমাণবিক বোমা বিক্ষেপ করা হয়েছিল সেটা হচ্ছে ফ্যাটম্যান। ঠিক আছে। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছে? লেনিন। এখন অক্টোবর বিপ্লব কোন দেশে এটা তো আমরা জানি না, জাস্ট লেখা আছে, পড়ে ফেলো, লেনিন। কোন চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা প্রদান করা হয়? প্রথম ভার্সাই চুক্তি। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে কোন চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা প্রদান করা হয়। সেই যুক্তরাষ্ট্র যেটা এখন পৃথিবী রুল করতেছে সেটা এই ভার্সাই চুক্তি, প্রথম ভার্সাই চুক্তি থেকে তারা কিন্তু স্বাধীনতা লাভ করে। তাই ভার্সাই একটু মনে রাখবা। আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G7 এর সদস্য সংখ্যা কয়টি? খুবই ইজি, G7 এখানে নামটা হয়েছেই এই 7 থেকে। ঠিক আছে, মানে এই 7 দিয়ে এই G7ই মিন করে 7টা জোট। কোন দেশ প্রথম HPV, এটি একটু আগে আমরা পড়ছি, চীন দেশ। বারবার আসলেই ভালো, রিভিশন হয়ে যায়। 2024 সালের মাস্কট কি ছিল? দ্য ফ্রিজ। 2024 সালের মাস্কট কি ছিল? দ্য ফ্রিজ। কিন্তু বাংলাদেশের মাস্কট, BPL এর মাস্কট কি বলতো? ডানা 36। ডানা 36। ঠিক আছে, হচ্ছে জুলাই 36কে ইন্ডিকেট করে। আচ্ছা, যাই হোক, এমনিতে 2024 সালের মাস্কট কি ছিল? দ্য ফ্রিজ। এবার আসো, আর কি কিছু নাই? শেষ হয়ে গেছে আমাদের পড়াশোনা। তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমরা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো।